ইয়েমেনের উত্তর উপকূল ঘিরে থাকা আকাশ আর সমুদ্র ছিল অস্বাভাবিক রকমের শান্ত। বছরের প্রথম দিকের সেই দিনগুলোতে উত্তর সাগরের ঢেউগুলো যেন নিয়মের বাইরে কিছু করতে চাইছিল না। বাতাস বইছিল স্বাভাবিক গতিতে, আকাশে কোনো ভারী মেঘের আস্তরণ ছিল না, আর উপকূলের দিগন্ত জুড়ে চোখ রাখলেও অস্বস্তিকর কিছু নজরে পড়ার মতো ছিল না। এমন এক পরিবেশে সাধারণত যে কোনো সামরিক নজরদারি ব্যবস্থাও কিছুটা শিথিল থাকে, কিন্তু ইয়েমেনের বেস কমান্ড রুমে সেদিন ঠিক তার উল্টো চিত্র। সেখানে প্রতিদিনের মতোই নিয়মিত নজরদারি চলছিল। এক মুহূর্তের জন্য চোখ সরানো হয়নি স্ক্রিনগুলো থেকে। উত্তর সাগর দিয়ে প্রতিদিন অসংখ্য আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল করে। একই সঙ্গে এই রুট ব্যবহার করে বিভিন্ন দেশের সামরিক ড্রোন ও যুদ্ধ বিমান। ফলে ইয়েমেনের সামরিক নজরদারি ব্যবস্থাকে সবসময় সজাগ থাকতে হয়। সেই দিনও রাডার আর স্যাটেলাইট ফিডের মাধ্যমে আকাশ ও সমুদ্রের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। প্রথম দিকে সবকিছুই ছিল স্বাভাবিক। পরিচিত রুটে চলা জাহাজ, নির্ধারিত উচ্চতায় উড়ে যাওয়া বিমান, সবই যেন নিয়মের মধ্যেই ছিল। কিন্তু এই স্বাভাবিকতার মধ্যে হঠাৎ করে ঘটে যায় এমন একটি ঘটনা যা মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতির রং বদলে দেয়। হঠাৎ করে রাডার স্ক্রিনে একটি বড় সিগন্যাল ধরা পড়ে। এটি ছিল অন্য সব সিগন্যালের তুলনায় ব্যতিক্রমী। আকাশে বিশাল গতিতে স্থির, কিন্তু উপস্থিতিতে অস্বাভাবিক। প্রথমে অপারেটররা ভেবেছিলেন হয়তো কোনো বড় বাণিজ্যিক জাহাজ, কিন্তু সিগন্যালের প্রকৃতি দ্রুতই সন্দেহের জন্ম দেয়। ডেটা যাচাই শুরু হতেই পরিষ্কার হয়ে যায় এটি কোনো সাধারণ জাহাজ নয়, এটি একটি পূর্ণাঙ্গ নৌ প্ল্যাটফর্ম। ইয়েমেনের জলসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। কয়েক মিনিটের বিশ্লেষণের পর যে তথ্য সামনে আসে তা কমান্ড রুমে থাকা সবাই যেন বিস্ময় করছিল। রাডার ও স্যাটেলাইট ডেটা বলছিল এটি একটি আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার, সমুদ্রের বুকে ভাসমান এক বিশাল বিমান ঘাঁটি। এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে একসঙ্গে শতাধিক যুদ্ধ বিমান টেক অফ ও ল্যান্ডিং করতে পারে। এই ধরনের জাহাজ কেবল সামরিক শক্তির প্রতীক নয়, বরং এটি চলমান যুদ্ধক্ষেত্র। ইয়েমেনের জলসীমার এত কাছে এমন একটি জাহাজের উপস্থিতি যে কোনো দিক থেকেই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কমান্ড রুমে মুহূর্তের মধ্যেই পরিবেশ বদলে যায়। আগের নিরপেক্ষ নিয়মিত কাজের জায়গায় নেমে আসে তীব্র সতর্কতা। ইয়েমেনের সামরিক নেতৃত্ব ভালো করেই জানতো এই পরিস্থিতিতে সরাসরি সংঘাতে যাওয়া কোনো সমাধান নয়। শক্তির পার্থক্য স্পষ্ট। তাই প্রথম ধাপে সিদ্ধান্ত নেওয়া হয় সতর্ক বার্তা দেওয়ার। বার্তাটি হবে সরাসরি কিন্তু সীমিত, যেন বোঝানো যায় ইয়েমেন পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং তাদের জলরার সীমার এত কাছে এই উপস্থিতিকে গুরুত্বের সঙ্গে দেখছে। এই উদ্দেশ্যে ইয়েমেনে তাদের দুটি SU-22 যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়। এগুলো আকাশে পাঠানোর একমাত্র লক্ষ্য ছিল একটি বার্তা পৌঁছে দেওয়া, কোনো আক্রমণ নয়, কোনো উস্কানি নয়, কেবল জানিয়ে দেওয়া যে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারটি ইয়েমেনের জলসীমার খুব কাছাকাছি চলে এসেছে। কিন্তু এই পরিকল্পনার বাস্তবতা ছিল ইয়েমেনের কল্পনার চেয়েও কঠিন, কারণ আমেরিকার এই এয়ারক্রাফট ক্যারিয়ার একা ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ নৌবহরের অংশ। ক্যারিয়ারের ডেকে একসঙ্গে 100টিরও বেশি যুদ্ধ বিমান প্রস্তুত অবস্থায় ছিল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সর্বোচ্চ সতর্কতায়। ইয়েমেনের দুটি ফাইটার জেট ক্যারিয়ারের কাছাকাছি পৌঁছানোর আগেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। আমেরিকান জাহাজ থেকে সঙ্গে সঙ্গে দুটি আধুনিক S-6 যুদ্ধবিমান আকাশে উঠে আসে এবং সরাসরি ইয়েমেনের বিমানের দিকে অগ্রসর হয়। এই মুহূর্তে কোনো রেডিও বার্তা পাঠানো হয়নি, কোনো আনুষ্ঠানিক সতর্কতা দেওয়া হয়নি। পুরো ঘটনাটাই ছিল নীরব শক্তির প্রদর্শন। ইয়েমেনের বেস কমান্ড রুম খুব দ্রুত বুঝে যায় এই পরিস্থিতিতে আকাশে ফাইটার জেট দিয়ে কোনো ধরনের চাপ তৈরি করা সম্ভব নয়। তবু এই ফ্লাইট পাঠানো হয়েছিল একটি প্রতীকী বার্তার জন্য, কিন্তু সেই বার্তা কার্যত উপেক্ষিতই থেকে যায়। এরপর ইয়েমেনের আরও বড় একটি সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পারে আকাশের শক্তির লড়াইয়ে না গিয়ে সমুদ্রের উপর ভিন্ন কৌশল নিতে হবে। এই জায়গায় এসে ইয়েমেনের মাঠে নামায় তাদের সবচেয়ে পরিচিত অস্ত্রগুলোর একটি, হুতিদের কামিকাজি ড্রোন। ইরানের তৈরি এই ড্রোনগুলো ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এগুলোর কার্যক্ষমতা নিয়ে বিভিন্ন দেশের সামরিক বিশ্লেষকদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এই ড্রোনগুলোর রেঞ্জ প্রায় 1900 কিলোমিটার। উচ্চ গতির পাশাপাশি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রাডার ফাঁকি দেওয়ার অসাধারণ সক্ষমতা। একবার ছোড়া হলে এই ড্রোনকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। এটি লক্ষ্যবস্তু খুঁজে নেওয়া পর্যন্ত উঠতেই থাকে। এই বৈশিষ্ট্যই একে করে তোলে ভয়ঙ্কর, কারণ শত্রুপক্ষ জানে না এটি ঠিক কখন এবং কোথায় আঘাত হানবে। ড্রোনটি যখন আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে প্রায় 100 কিলোমিটার ভেতরে প্রবেশ করে, তখনই আমেরিকান জাহাজের উন্নত রাডার সেটিকে শনাক্ত করে ফেলে। সঙ্গে সঙ্গে সতর্কতা জারি হয় পুরো বহরে। ক্যারিয়ারের ডেকে থাকা ক্রুদের মধ্যে তৎপরতা বেড়ে যায়। ক্যাপ্টেনের সামনেই তখন সময় খুব কম। এত কাছাকাছি একটি কামিকাজি ড্রোন মানেই বড় ঝুঁকি। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় SM-2 মিসাইল ব্যবহারের। সেই মুহূর্তে এটি ছিল সবচেয়ে নিরাপদ বিকল্প। কয়েক সেকেন্ডের মধ্যেই ডেক থেকে একটি মিসাইল আকাশে ছুটে যায়। মুহূর্তের মধ্যে
ড্রোনটি মাঝ আকাশেই ধ্বংস হয়ে যায়। বাইরে থেকে দেখলে ঘটনাটি সেখানেই শেষ মনে হতে পারে, কিন্তু বাস্তবে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তখনই শুরু হয়। কারণ একটি ড্রোন ধ্বংস করতে যে মিসাইল ব্যবহার করা হয়েছে তার মূল্য কয়েক মিলিয়ন ডলার, আর ইয়েমেনের যে ড্রোনটি পাঠিয়েছিল তার দাম মাত্র কয়েক হাজার ডলার। এই অর্থনৈতিক বৈষম্যই পুরো পরিস্থিতির হিসাব বদলে দেয়। ক্যাপ্টেন ভালো করেই জানতেন এই ড্রোন একটি ছিল না, ভবিষ্যতে একটার পর একটা এমনকি কয়েকশো ড্রোন পাঠানো ইয়েমেনের পক্ষে অসম্ভব কিছু নয়। প্রতিবার একটি ড্রোন থামাতে যদি মিলিয়ন ডলারের মিসাইল ব্যবহার করতে হয়, তাহলে ক্ষতির অঙ্ক খুব দ্রুত বিলিয়ন ডলারে পৌঁছাবে। কয়েক ঘন্টার মধ্যেই এই বাস্তবতা পরিষ্কার হয়ে যায়। এই অবস্থান থাকা মানে শুধু সামরিক ঝুঁকি নয়, অর্থনৈতিক দিক থেকেও বিশাল লোকসানের সম্ভাবনা। এই হিসাব মাথায় রেখেই এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্যাপ্টেন শেষ সিদ্ধান্ত নেন। ধীরে ধীরে জাহাজের দিক পরিবর্তন হয়। ক্যারিয়ারটি ইয়েমেনের জলসীমা থেকে সরে গিয়ে আন্তর্জাতিক জলসীমার দিকে অগ্রসর হতে শুরু করে। কোনো সরাসরি সংঘর্ষ হয়নি, কোনো গোলাগুলি হয়নি, কিন্তু ইয়েমেনের বার্তাটি স্পষ্টভাবে পৌঁছে যায়। এই ঘটনা আবারও দেখিয়ে দেয় আধুনিক যুদ্ধে শুধু বিশাল জাহাজ, অত্যাধুনিক বিমান বা শত শত যুদ্ধ বিমানই সব নয়। কখনো কখনো কয়েক হাজার ডলারের একটি ড্রোনও কয়েক বিলিয়ন ডলারের যুদ্ধযন্ত্রকে পিছু হতে বাধ্য করতে পারে। এই বাস্তবতা শুধু ইয়েমেন নয়, পুরো বিশ্বের সামরিক কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।